ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের জিকের যে সাজেশন সিরিজ শুরু করেছিলাম তারই আজকে আরও একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে এসেছি, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারে জিকে যেসব টপিকগুলো থেকে তোমাদের এন্ট্রান্স এক্সামে প্রশ্ন এসেছিল এবং বর্তমান দিনে রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় যেসব টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এবং বারে বারে রিপিট হচ্ছে, সেই সব টপিকগুলোর উপর বেস করেই আজকের এই প্র্যাকটিস ক্লাস। তো দেখো, জিকের একটা হিউজ সিলেবাস, তো সেই সিলেবাসটাকে কনসাইজ করেই আমি তোমাদের জন্য এই সাজেশন সিরিজ নিয়ে এসেছি, যাতে করে জিকের সিলেবাসের চাপটা তোমাদের উপর না পড়ে। তো তার জন্য দেখো, তোমাদের চাই একটু সহযোগিতা, আর কিচ্ছু নয়। দেখো, এত ভালো ভালো কন্টেন্ট এবং আমি অ্যানালাইসিস করে যেই সব টপিকগুলোর উপর প্রশ্ন রিপিট হচ্ছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, সেই সব টপিকগুলোকে বেস করেই কিন্তু আমি প্রশ্ন নিয়ে এসেছি। তো এর জন্য চাই তোমাদের সহযোগিতা। যারা ক্লাসগুলো দেখছো প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যেসব বন্ধুরা এই বছর এক্সাম দেবে তাদের মধ্যেও এই চ্যানেলটাকে কিন্তু শেয়ার করো। ঠিক আছে, তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে, এশিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভুটান এবং অপশন ডিতে রয়েছে নেপাল। তো সবার প্রথমে তোমাদের আমি একটা কথা বলে রাখতে চাই, প্রত্যেকে কিন্তু একটা খাতা পেন নিয়ে বসো। ঠিক আছে, যারা শুয়ে শুয়ে ক্লাস দেখছো তাদেরকে বলবো তোমরা কিন্তু খাতা পেনটা রেডি রাখো। আমি এই ক্লাস করাতে করাতে অনেক এক্সট্রা ইনফরমেশান দেবো। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা 20টা প্রশ্ন আলোচনা করব, কিন্তু তোমরা ক্লাস শেষে কতগুলো ইনফরমেশান পাচ্ছ সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। তো দেখো, প্রথমেই বলছে এশিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত। দেখো, এশিয়ানের সদর দপ্তর জানার আগে আমাদেরকে জানার দরকার যে এশিয়ান এই কথাটার পুরো নাম কি, তাই তো? আমাদের মাথায় আসছে যে এশিয়ান কথাটার পুরো নাম কি। দেখো, এশিয়ান কথাটার পুরো নাম হলো অ্যাসোসিয়েশন। ঠিক আছে, প্রত্যেক খাতায় নোট করে নেবে, অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস। ঠিক আছে, এটা হচ্ছে এশিয়ানের পুরো নাম। কি বললাম? অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস, যার সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত। কি বললাম? যার সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তা। এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, অনেক সময় কিন্তু পরীক্ষাতে দেশের নাম না দিয়ে এই জায়গাটার নাম তুলে দিতে পারে। তো মনে রাখবে ইন্দোনেশিয়ার জাকার্তাতে কিন্তু অবস্থিত। তাহলে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, যে ইন্দোনেশিয়াতে এশিয়ানের সদর দপ্তর অবস্থিত। ক্লিয়ার? এবার আমরা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট যেসব অর্গানাইজেশন রয়েছে তাদের সদর দপ্তর কোথায় অবস্থিত একটু আমরা জেনে নেব। ঠিক আছে, এবং এই জায়গাটা থেকে আমি তোমাদের বলে দিচ্ছি পরীক্ষায় কিন্তু 1 নাম্বার পাবেই। ঠিক আছে, আমি এই প্রশ্নের সাথে সাথে যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তো প্রত্যেকে কিন্তু খুব ভালো করে খাতায় নোট করে রাখবে, এবং যেই কটা আমি তোমাদের লেখাচ্ছি তার মধ্যেই তোমরা পরীক্ষায় একটা পাবে। ঠিক আছে, 1 নাম্বার কিন্তু পাবেই। তো দেখো, প্রথমেই হচ্ছে যেটা আমি বলবো সেটা হলো হু। কি বললাম? হু। ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আমি নামটা লিখে দিচ্ছি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এই হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর কিন্তু মনে রাখবে সুইজারল্যান্ডের জেনেভাতে। কোথায় বললাম? সুইজারল্যান্ড জেনেভাতে অবস্থিত এই হুয়ের সদর দপ্তর। ক্লিয়ার হলো? আমি একের পর এক কিন্তু লেখাতে থাকবো। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, এই সুইজারল্যান্ডের জেনেভাতেই কিন্তু ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO। ঠিক আছে, কি বললাম? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। লিখে নাও প্রত্যেকে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যারও সদর দপ্তর কিন্তু এই সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো, আরেকটা তোমাদের আমি বলে রাখতে চাই অর্গানাইজেশন হলো WTO। ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কি বললাম? WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য যেসব নিয়ামক সংস্থা রয়েছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, যারও সদর দপ্তর কিন্তু এই সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ক্লিয়ার? প্রত্যেকের মনে থাকবে, প্রত্যেকের এই জায়গাটা প্রত্যেকে নোট করে নাও। নেক্সট দেখো, নেক্সট আমরা যেটা জানবো সেটা হলো
ইউনিসেফ, কি বললাম? ইউনিসেফ, UNICEF, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এবং তার আগে আমি এর পুরো নামটাও জানবো। দেখো, পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, ইউনিসেফ, যার সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। ঠিক আছে, নিউ ইয়র্ক কোথাকার? ইউএসএর নিউ ইয়র্কে কিন্তু ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত। ক্লিয়ার প্রত্যেকের? খুব ইম্পর্টেন্ট কিন্তু ইউনিসেফ। নেক্সট দেখো, নেক্সট রয়েছে ইউনেস্কো, UNESCO, ইউনেস্কো। ঠিক আছে, এই যে বিভিন্ন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো কারা নির্ধারণ করে? এই ইউনেস্কো, এই সংস্থা নির্ধারণ করে, তাই তো? তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর কিন্তু ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ঠিক আছে, এর পুরো নামটা আমি তোমাদের বলে রাখছি, অতটা ইম্পর্টেন্ট নয়। ইউনাইটেড নেশনস, ঠিক আছে, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো, যার সদর দপ্তর কোথায় অবস্থিত বললাম? ফ্রান্সের প্যারিসে। ঠিক আছে, ইউনেস্কো সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ক্লিয়ার? নেক্সট দেখো, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, ঠিক আছে, এর সদর দপ্তর কিন্তু ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ওয়াশিংটন ডিসি, ঠিক আছে, কোথায়? ওয়াশিংটন ডিসি, USA। ঠিক আছে, তাহলে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় পেলাম? US এর ওয়াশিংটন ডিসিতে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যেটা আমরা জানবো সেটা হলো WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। ঠিক আছে, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। ঠিক আছে, গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। ঠিক আছে, এটা গেল WWF। ক্লিয়ার? নেক্সট যেটা রয়েছে সেটা হলো IUCN, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এর পুরো নামটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ঠিক আছে, IUCN, যার সদর দপ্তর কোথায় অবস্থিত? IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রত্যেকে আমাকে জানাবে কিন্তু। ঠিক আছে, এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম কমেন্ট বক্সে। তোমরা কেমন প্রত্যেক ক্লাস মনোযোগ সহকারে করছো তাহলে আমি বুঝতে পারবো। এই প্রথমেই তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য হোমওয়ার্ক দিয়ে রাখলাম। ঠিক আছে, IUCN এর সদর দপ্তর তোমরা আমাকে জানাবে কমেন্ট করে প্রত্যেকে। নেক্সট দেখো, নেক্সট যেটা আমি তোমাদের বলবো সেটা হলো যে ওপেক। ঠিক আছে, ওপেক খুব ইম্পর্টেন্ট কিন্তু, যেগুলো আমি লিখে দিচ্ছি সেগুলো ভালো করে লিখে রাখো, পরীক্ষা কিন্তু এর মধ্যে চলে আসবে। ওপেকের পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। কি বললাম? লিখে রাখো, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেক, যার সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। ঠিক আছে, এটা হলো ওপেকের সদর দপ্তর। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট রয়েছে সেটা হচ্ছে সার্ক। খুব ইম্পর্টেন্ট কিন্তু সার্কে হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। ঠিক আছে, যার সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডু। ঠিক আছে, এটা হচ্ছে সার্কের সদর দপ্তর। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ব্রিক্স, খুব ইম্পর্টেন্ট কিন্তু।
আবার একটা জিনিস সার্ক থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, আমি নেক্সট ক্লাসে রাখবো, ঠিক আছে, যে সার্কের সদস্য দেশ কোনগুলো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু সার্কের সদস্য দেশ। ব্রিক্স, দেখো ব্রিক্সের সদর দপ্তর হচ্ছে সাংহাই, সাংহাই চায়না, ঠিক আছে, চীনের সাংহাইতে কিন্তু ব্রিক্সের সদর দপ্তর। এবার দেখো ব্রিক্সের সদস্য দেশ যদি জানতে চাই, আমি তোমাদের আবার বলে দিই, দেখো বিতে হচ্ছে ব্রাজিল, ঠিক আছে, আরতে হচ্ছে রাশিয়া, আইতে হচ্ছে আমাদের ইন্ডিয়া, সিতে হচ্ছে দেখো চায়না, আর এসে হচ্ছে সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা, ঠিক আছে। কি বললাম? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকা, এগুলো হলো ব্রিক্সের সদস্য দেশ, যার সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাই প্রদেশে অবস্থিত। ক্লিয়ার? ব্রিক্স গেল। নেক্সট দেখো ডিআরডিও, খুব ইম্পর্টেন্ট, ডিআরডিও ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যার সদর দপ্তর কিন্তু নিউ দিল্লি, নিউ দিল্লি ডিআরডিওর সদর দপ্তর অবস্থিত। এছাড়াও দেখো এফসিআই, এফসিআই সদর দপ্তর কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, এফসিআই। এয়ার ইন্ডিয়া, ঠিক আছে, এয়ার ইন্ডিয়া, এই যে আমাদের একটা বিমান সংস্থা রয়েছে এয়ার ইন্ডিয়া, এর সদর দপ্তর কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। ক্লিয়ার? এছাড়াও মনে রাখবে ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ওএনজিসি, এর সদর দপ্তর কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। আমি আরেকবার বলে দিই, দেখো ডিআরডিও, ঠিক আছে, সদস্য এই মানে ডিআরডিও ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যার সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যার সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। এয়ার ইন্ডিয়া, ঠিক আছে, এরও সদর দপ্তর কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। এবং ওএনজিসি, যারও সদর দপ্তর কিন্তু এই নিউ দিল্লিতে অবস্থিত। ওএনজিসির পুরো নাম হলো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, ঠিক আছে, যাদের সদর দপ্তরগুলো কিন্তু নিউ দিল্লি অবস্থিত। ক্লিয়ার? নেক্সট দেখো খুবই ইম্পর্টেন্ট, যেটা হলো বিসিসিআই। বিসিসিআই সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবে মুম্বাই। আর এর পুরো নামটা একটু আমি তোমাদের বলে দিই, দেখো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ঠিক আছে, এটা হলো বিসিসিআই এর পুরো নাম, যার সদর দপ্তর কোথায় অবস্থিত হবে? যার সদর দপ্তর হয়ে যাবে মুম্বাই, ঠিক আছে। নেক্সট আরেকটা জিনিস মনে রাখবে, যেটা হলো তোমাদের ন্যাটো, ঠিক আছে, কি বললাম? ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, কি বললাম? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যার সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলসে, ব্রাসেলস, যেটা বেলজিয়ামে অবস্থিত, ঠিক আছে। তো তোমাদের যেই ইম্পর্টেন্ট অর্গানাইজেশনগুলো বললাম তার সদর দপ্তরগুলো এবং যার যার আমি পুরো নাম, প্রতিটারই পুরো নাম বলে দিয়েছি, তো এই নামগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। আমি তোমাদের বলছি এই কটার মধ্যে কিন্তু তোমরা 1 নাম্বার পাচ্ছই। ক্লিয়ার? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন বলছে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? কেসি নিয়োগী, সুকুমার সেন, ফাতিমা খান এবং অপশান ডিতে আছে বি.আর. আম্বেদকর। তো মনে রাখবে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, ঠিক আছে। এবার এই প্রশ্নটাই শুধুমাত্র একটু চেঞ্জ হবে যখন বলে দিবে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন, তখন কিন্তু নামটা কি হবে? রমা দেবী। ক্লিয়ার? যদি বলে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার, তখন হয়ে যাচ্ছে সুকুমার সেন। যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে যে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার, তখন হয়ে যাবে রমা দেবী। ক্লিয়ার? নেক্সট দেখো এখান থেকে আমরা আরও কিছু এক্সট্রা ইনফরমেশান নেব, যেমন হচ্ছে প্রথম নোবেল প্রাপক, কি বললাম? প্রথম নোবেল প্রাপক, এই প্রশ্নটা তোমাদের কিন্তু আগেও এসেছে, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। প্রথম নোবেল প্রাপক ভারতীয় হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
ঠিক আছে। এছাড়া দেখো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, তখন কি হয়ে যাবে? ফতিমা বিবি। ঠিক আছে। নেক্সট দেখো, যখন বলবে ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা, ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা কে হবে? ইন্দিরা গান্ধী। ক্লিয়ার? নেক্সট দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে পরে প্রশ্ন রয়েছে, আমি এখন বলছি না। দেখো, লোকসভার যখন বলে লোকসভার প্রথম স্পিকার, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। কি হবে? গণেশ বাসুদেব মাভালঙ্কার, জিভি মাভালঙ্কার। ঠিক আছে, গণেশ বাসুদেব মাভালঙ্কার। যদি প্রশ্ন আসে প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? প্রথম প্রধান বিচারপতি, প্রথম প্রধান বিচারপতি হয়ে যাবে হীরালাল জে কানিয়া। ঠিক আছে। এবার তোমাদেরকে আমি একটা টাস্ক দিয়ে রাখছি বাড়ির জন্য। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রত্যেকে কিন্তু কমেন্ট করে প্রত্যেকে কিন্তু জানাবে। ঠিক আছে, প্রত্যেকের কিন্তু কমেন্ট চাই যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন। ঠিক আছে, তাহলে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে পেলাম? অপশন বি, সুকুমার সেন। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। এর প্রশ্নে বলছি সেবি, ঠিক আছে, এটা একটা সংস্থা, এর চেয়ারম্যান পদে কে আছেন? মাধবী পুরী বিচ। অপশন বিতে আছে সুকুমার সেন, অপশন সিতে আছে প্রকাশ শ্রীবাস্তব এবং অপশন ডিতে আছে সুমন বেরি। তো দেখো, সেবি এর পুরো নামটা কি? এর পুরো নাম হয়ে গেল সিকিউরিটিজ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা গেল এই সেবি এর পুরো নাম। তো এই সেবি এর সংস্থাটা কি? দেখো, এটা হচ্ছে একটা ভারত সরকারের অধীনে দেশের নিরাপত্তা ও পণ্য বাজারের একটা নিয়ন্ত্রক সংস্থা। ঠিক আছে, এটা কিন্তু ভারত সরকারের অধীনে একটা সংস্থা, যেটা কিনা দেশের নিরাপত্তা এবং পণ্য বাজারের একটা নিয়ন্ত্রক সংস্থা। তো এই সেবি সংস্থার বর্তমানে চেয়ারম্যান পদে রয়েছেন অপশন এ মাধবী পুরী বিচ। ঠিক আছে, ইনি কিন্তু এই সেবি এর চেয়ারম্যান পদে কিন্তু এখন আসীন আছেন। ঠিক আছে, ক্লিয়ার? এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, কীরকম আসতে পারে যে নীতি আয়োগ, নীতি আয়োগের বর্তমানে চেয়ারম্যান পদে কে আছেন? ঠিক আছে, নীতি আয়োগের বর্তমানে চেয়ারম্যান পদে কে আছেন? দেখো, যখন নীতি আয়োগ এটা একটা সংস্থা, এর আগে নাম ছিল কি? প্ল্যানিং কমিশন। ঠিক আছে, সেটা কিন্তু 2014 সালে পরিবর্তিত হয়ে এই নীতি আয়োগ হয়েছে 2014 সালে। তো মনে রাখবে প্রত্যেকেই যে এই নীতি আয়োগের যে চেয়ারম্যান হবেন তিনি কিন্তু যিনি পিএম থাকবেন, মানে যিনি প্রাইম মিনিস্টার থাকবেন, তিনি কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান হবেন। ঠিক আছে, তো নীতি আয়োগের চেয়ারম্যান বললে কি হবে? আমাদের পিএম, মানে মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদিজি। ঠিক আছে, উনি হচ্ছেন আমাদের নীতি আয়োগের চেয়ারম্যান। এবং যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে যে নীতি আয়োগের সিইও, ঠিক আছে, যদি সিইও বলে তখন কিন্তু চেঞ্জ হবে। সিইও বললে বর্তমানে রয়েছেন কে? বিভিআর সুব্রমণিয়াম, বিভিআর
সুব্রমণিয়াম, ইনি কিন্তু এখন নীতি আয়োগের সিইও পদে রয়েছেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর যদি বলেন নীতি আয়োগের চেয়ারম্যানকে রয়েছেন, তো মনে রাখবে আমাদের প্রাইম মিনিস্টার। ঠিক আছে, প্রাইম মিনিস্টার আমাদের কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান। আর এই নীতি আয়োগের পুরো নামটা কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। ঠিক আছে, নীতি আয়োগের এটা হচ্ছে পুরো নাম। ক্লিয়ার? আর নীতি আয়োগের যদি বলে সদর দপ্তর, হেডকোয়ার্টার, তো মনে রাখবে নীতি আয়োগের হেডকোয়ার্টার হচ্ছে কোথায় অবস্থিত? নিউ দিল্লি। ঠিক আছে, নীতি আয়োগের হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। ক্লিয়ার? এখান থেকে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু নীতি আয়োগ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে সংবিধান রচনার জন্য গণপরিষদ যে খসড়া কমিটি গঠিত হয় তার চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু, এবং অপশান ডিতে রয়েছে মহাত্মা গান্ধী। দেখো, আমাদের সংবিধান রচনা করার জন্য তো গণপরিষদে আমাদের সংবিধান রচনা করেছিলেন। তো এই গণপরিষদের যে খসড়া কমিটির হাতে দায়িত্ব ছিল আমাদের সংবিধানটাকে রচনা করার জন্য। তো এই খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন অপশান বি.আর. আম্বেদকর। ঠিক আছে, এই গণপরিষদে বিভিন্ন কমিটি ছিল, তো তার মধ্যে আমাদের মনে রাখতে হবে এই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান। ঠিক আছে, এই দুটো মনে রাখলে কিন্তু আমাদের পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এগুলো মনে রাখলে কিন্তু হবে এখান থেকে। নেক্সট দেখো, বলছে টাইগার অফ দ্য স্নোস এই বইটি কার লেখা? তেনজিং নোরগে, বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী, এবং অপশান ডিতে আছে সুকুমার সেন। তো মনে রাখবে টাইগার অফ দ্য স্নোস এই বইটি কিন্তু তেনজিং নোরগের লেখা। ঠিক আছে, কি বললাম? কার লেখা? তেনজিং নোরগে। ক্লিয়ার? এবার আমরা এখান থেকে আরও কিছু ইম্পর্টেন্ট বুকস এবং তাদের অথর কে রয়েছেন সেগুলো আমরা জেনে নেব। ঠিক আছে, সবার প্রথমে আমরা যে বইটার নাম জানবো যেটা হলো অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া। ঠিক আছে, এই বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন নীরদচন্দ্র চৌধুরী। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যে বইটা বলবো সেটা হলো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। এই বইটি লিখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, নেক্সট দেখো ডিসকভারি অফ ইন্ডিয়া। এই বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন জওহরলাল নেহেরু। ঠিক আছে, নেক্সট দেখো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা লিখেছেন মহাত্মা গান্ধী। ক্লিয়ার? নেক্সট দেখো উইংস অফ ফায়ার। খুব ইম্পর্টেন্ট কিন্তু উইংস অফ ফায়ার। এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, কালাম যে লিখেছেন উইংস অফ ফায়ার। ক্লিয়ার? আরেকটা বইয়ের নাম আমি বলতে চাই যেটা হচ্ছে ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস। যেটা লিখেছেন চিত্তরঞ্জন দাস। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বলছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন নিম্নের কে? ঠিক আছে, আমাদের যে কলকাতা হাইকোর্ট রয়েছে
সেই হাইকোর্টের এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কে রয়েছেন? প্রকাশ শ্রীবাস্তব, টি.এস. শিবজ্ঞানম, সৌমেন সেন এবং অপশান ডিতে আছে অনিল চৌহান। মনে রাখবে টি.এস. শিবজ্ঞানম হয়েছেন কিন্তু এখন আমাদের কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। ক্লিয়ার? এবার এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে রয়েছেন এখন বর্তমানে? সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে রয়েছেন? ডক্টর ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। ঠিক আছে, ইনি রয়েছেন সুপ্রিম কোর্টের এখন বর্তমানে প্রধান বিচারপতি। আমাদের কলকাতা হাইকোর্ট বললে টি.এস. শিবজ্ঞানম। ক্লিয়ার? নেক্সট দেখো, বলছে রামসর সাইটের মর্যাদাপ্রাপ্ত লোনার হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র এবং অপশান ডিতে রয়েছে তেলেঙ্গানা। মনে রাখবে এটা মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, যেটা 2020 সালে সম্প্রতি রামসর সাইটের তকমা পেয়েছে। ঠিক আছে, এই লোনার হ্রদ যেটা মহারাষ্ট্রে অবস্থিত। ক্লিয়ার? নেক্সট দেখো, বলছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? জাতীয় কংগ্রেস খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু। ঠিক আছে, যে কোনো পরীক্ষার জন্যই, যেখান থেকে প্রশ্ন আসে না জিকে থেকে, এরকম পরীক্ষা কিন্তু খুবই কম আছে, গুনলে হয়তো পাওয়া যাবে না। তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, না লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, না লর্ড ডাফরিন এবং অপশান ডিতে আছে রবার্ট ক্লাইভ। তো মনে রাখবে অপশান সি লর্ড ডাফরিন ছিলেন কিন্তু সেই সময়কার ভারতের ভাইসরয়। ক্লিয়ার? তো জাতীয় কংগ্রেস তাহলে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885 সালে। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে। কোথায়? বোম্বাইয়ে। ঠিক আছে, কোথায় হয়েছিল? বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল। ঠিক আছে, এবং প্রথম অধিবেশন সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, তাহলে 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল, যেটা বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল, এবং প্রথম সভাপতি ছিলেন ডক্টর উমেশ চন্দ্র ব্যানার্জি। ক্লিয়ার? এবার এখান থেকে আর দুটো জিনিস তোমাদেরকে আমি বলে রাখতে চাই, যেটা হলো দেখো জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন হয়েছিল কিন্তু, এবং অনেক অধিবেশন খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো তোমাদের পরীক্ষার জন্য যেটুকু ইম্পর্টেন্ট আমি সেটুকুই তোমাদেরকে বলতে চাই, যে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসে মাত্র একবারই সভাপতি হয়েছিলেন। ঠিক আছে, যেটা হচ্ছে 1924 সাল বেলগাঁও অধিবেশন। ঠিক আছে, বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কিন্তু আমাদের মহাত্মা গান্ধী। এটা কিন্তু মনে রাখবে, কারণ মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসে একবারই সভাপতিত্ব করেছিলেন, যেটা হচ্ছে 1924 সাল বেলগাঁও অধিবেশন। ক্লিয়ার? আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেটা হলো 1938 সাল এবং 1939 সাল, এই দুটো সালে কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেন। 1938-এ হচ্ছে হরিপুরা অধিবেশন জাতীয় কংগ্রেসের, আর 1939 হচ্ছে ত্রিপুরী অধিবেশন। ক্লিয়ার? এই দুটো অধিবেশনে কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। তোমাদের পরীক্ষার জন্য এটুকু ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে চেঞ্জিং ইন্ডিয়া নামক বইটি কে লিখেছেন? ইন্দিরা গান্ধী, মনমোহন সিং, নরেন্দ্র মোদী এবং অপশান ডিতে রয়েছে অরুন্ধতী রায়। তো মনে রাখবে চেঞ্জিং ইন্ডিয়া নামক বইটি লিখেছেন ডক্টর মনমোহন সিং। ঠিক আছে, ইনি আমাদের নরেন্দ্র মোদীজির আগে কিন্তু ইনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, এবং মনে রাখবে এনার সম্পর্কে একটা ইম্পর্টেন্ট তথ্য, ইনি কিন্তু আরবিআইয়ের, ঠিক আছে, আরবিআইয়ের কিন্তু একবার গভর্নরও ছিলেন। আরবিআইয়ের কিন্তু ইনি গভর্নরও ছিলেন, 15তম গভর্নর ছিলেন কিন্তু আমাদের ডক্টর মনমোহন সিং। ইনি একজন তো ইকোনমিস্ট। ঠিক আছে, তো এই মনমোহন সিং কিন্তু আরবিআইয়ের আমাদের গভর্নরও ছিলেন, ইনি আবার প্রাইম মিনিস্টারও হয়েছিলেন, এবং এনার লেখা বইটি হলো চেঞ্জিং ইন্ডিয়া। ক্লিয়ার? মনে থাকবে। এবং অরুন্ধতী রায়ের একটা বইয়ের নাম তোমরা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গড অফ স্মল থিংস। ঠিক আছে, এই বইটা কিন্তু লিখেছিলেন অরুন্ধতী রায়। ক্লিয়ার?
নেক্সট দেখো, বলছে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত, ঠিক আছে, এবং এটা হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, কি বলবো, এটা ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। এবার এখান থেকে আমরা কিছু স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত একটু জেনে নেব। দেখো ভিলাই, ভিলাই, বোকারো স্টিল প্ল্যান্ট, এগুলো সব কিন্তু ছত্তিশগড়ে অবস্থিত। ক্লিয়ার? এছাড়া দেখো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল অবস্থিত, এটা প্রত্যেকেই জানো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এছাড়া দেখো টাটা স্টিল লিমিটেড, টাটা স্টিল লিমিটেড, এটা হচ্ছে জামশেদপুর ঝাড়খণ্ড। ঠিক আছে, তো এই স্টিল প্ল্যান্টগুলো কোথায় অবস্থিত একটু আমাদের জেনে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, বলছে নিচের কোন ভারতীয় ব্যাংক যেটি প্রথম ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা চালু করেছিল? এসবিআই, আইসিআইসিআই, বন্ধন ব্যাংক এবং অপশান ডিতে আছে কানাড়া ব্যাংক। তো মনে রাখবে প্রথম ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম চালু করেছিল ভারতে, ঠিক আছে, ভারতীয় ব্যাংক, যেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। ঠিক আছে, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতে প্রথম কোন ব্যাংক এটিএম চালু করেছিল, এটিএম, তো মনে রাখবে এইচএসবিসি ব্যাংক। ঠিক আছে, এই ব্যাংক হচ্ছে প্রথম এটিএম চালু করেছিল, 1987 সালে চালু করেছিল মুম্বাইতে। ঠিক আছে, মুম্বাইয়ের প্রথম এই ব্যাংক কিন্তু প্রথম এটিএম চালু করেছিল। ঠিক আছে, আর যদি বলে প্রথম কোন ভারতীয় ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং চালু করেছিল, সেটা হয়ে যাবে অপশান বি, আইসিআইসিআই ব্যাংক। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে ভারতের কৃষিক্ষেত্রের প্রসারে যে ব্যাংক ঋণদানে অগ্রণী ভূমিকা গ্রহণ করে তার নাম কি? নাবার্ড, আইসিআইসিআই, এসবিআই এবং অপশান দিতে আছে আরবিআই। তো দেখো এটা কিন্তু এখন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো ভারতের কৃষিক্ষেত্রের প্রসারের জন্য যে ব্যাংক ঋণ দান করে সেটা হলো নাবার্ড। ঠিক আছে, কি বললাম? নাবার্ড। ক্লিয়ার? এবার আমাদের জানতে হবে যে এই নাবার্ড, ঠিক আছে, কি বললাম, এই যে নাবার্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবে এর সদর দপ্তর মানে হচ্ছে এর হেডকোয়ার্টার। ঠিক আছে, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। ক্লিয়ার? আর নাবার্ডের পুরো নামটা কি? ন্যাশনাল ব্যাংক, NATI, ঠিক আছে, ONL, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা হলো নাবার্ডের পুরো নাম, যার সদর দপ্তর কোথায় বললাম? মুম্বাই অবস্থিত। তাহলে ভারতের কৃষিক্ষেত্রের প্রসারের জন্য কিন্তু এই ব্যাংকটা অগ্রণী ভূমিকা পালন করছে। নেক্সট প্রশ্নে বলছে দেখো, রাম সেতু নামে পরিচিত নিচের কোন প্রণালী? রাম সেতু নামে নিচের কোন প্রণালী পরিচিত? বেরিং প্রণালী, পক প্রণালী, জিব্রাল্টার প্রণালী এবং অপশান দিতে আছে কোনোটিই নয়। তো মনে রাখবে রাম সেতু নামে পরিচিত হলো অপশান বি, পক প্রণালী। ঠিক আছে, এবার দেখো পরীক্ষায় যদি প্রশ্ন আরেকটা ঘুরিয়ে আসে যে ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? মনে রাখবে পক প্রণালী। ঠিক আছে, আর অপশানে যদি পক প্রণালী না থাকে তখন দেবে পেয়ে যাবে মান্নার উপসাগর। ঠিক আছে, তাহলে ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে পক প্রণালী এবং হচ্ছে মান্নার সাগর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে জলপাইগুড়ি শহরটি নিচের কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই নদী তীরবর্তী শহর কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো মনে রাখবে জলপাইগুড়ি শহরটা কিন্তু অপশান এ তিস্তা ও করলা নদীর তীরে কিন্তু অবস্থিত। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কিছু আমাদের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শহর এবং তারা কোন নদীর তীরে অবস্থিত জেনে নেব। দেখো প্রথমে হচ্ছে আমাদের কলকাতা এবং হাওড়া, এই দুটো শহরই কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো দুর্গাপুর আসানসোল, এক সেকেন্ড, দুর্গাপুর আসানসোল হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত। কি বললাম? দামোদর নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে
মুর্শিদাবাদ, ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? মেদিনীপুর, পুরুলিয়া, কংসাবতী, আলিপুরদুয়ার, কালজানি নদী, ঠিক আছে, কোচবিহার, তোরসা, ঠিক আছে, এগুলো মনে রাখলেই হবে। ঠিক আছে, মুর্শিদাবাদ, ভাগীরথী, মেদিনীপুর, পুরুলিয়া, কংসাবতী, আলিপুরদুয়ার, কালজানি নদী এবং কোচবিহার হচ্ছে তোরসা নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। এর প্রশ্নে বলছি ঘুমার লোকনৃত্যটি নিচের কোন রাজ্যের? গুজরাট, পাঞ্জাব, রাজস্থান এবং অপশান ডিতে আছে তামিলনাড়ু। মনে রাখবে ঘুমার লোকনৃত্যটি রাজস্থানের। ঠিক আছে, এবার দেখো বিহু, এটা কোন রাজ্যের? এটা হচ্ছে আসাম। ক্লিয়ার? ছৌ নাচ, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। যদি অপশান ওয়েস্ট বেঙ্গল না থাকে ঝাড়খণ্ড করতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো ডান্ডিয়া, ডান্ডিয়া হচ্ছে গুজরাট। ক্লিয়ার? মোহিনীঅট্টম, মোহিনীঅট্টম, কথাকলি, তো সব কিন্তু কেরালা। ঠিক আছে, হলো। নেক্সট দেখো কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশ। যেগুলো আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু খাতা লিখে নাও এবং কিন্তু ভালো করে বাড়িতে রিভিশন করবে। ঠিক আছে, ভারতনাট্যম, কর্ণাটক, তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম। ঠিক আছে, ভাংড়া, পাঞ্জাব। ক্লিয়ার? বোঝা গেল প্রত্যেকের? এগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট দেখো বলছে ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর? কংসাবতী, নর্মদা, মহানন্দা এবং অপশান দিতে আছে শতদ্র। মনে রাখবে সর্দার সরোবর বাঁধ হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তো ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি বাঁধ। তেহরি বাঁধ সর্বোচ্চ বাঁধ, এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। কোন নদীর উপর? ভাগীরথী নদীর উপর, ইউকেতে অবস্থিত। ঠিক আছে, হীরাকুন্দ বাঁধ খুব ইম্পর্টেন্ট কিন্তু, হীরাকুন্দ বাঁধ এটা হচ্ছে মহানদী নদীর উপর। মহানদী নদীর উপর কোথায়? উড়িষ্যা। ঠিক আছে, এগুলো মনে রাখবে। তেহরি বাঁধ হচ্ছে ভাগীরথী নদীর উপর, উত্তরাখণ্ডে অবস্থিত। হীরাকুন্দ বাঁধ মহানদী নদীর উপর, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ঠিক আছে, আর সর্দার সরোবর বাঁধ হচ্ছে নর্মদা নদীর উপর অবস্থিত। নেক্সট দেখো বলছে বন্দিপুর অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত? এই অভয়ারণ্য জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। ঠিক আছে, তো বন্দিপুর অভয়ারণ্য মনে রাখবে কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটক রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এবার এখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট অভয়ারণ্য কোথায় অবস্থিত আমি তোমাদের একটু লিখিয়ে দিচ্ছি, প্রত্যেক খাতায় নোট করে নাও। ঠিক আছে, দেখো নামদাফা, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, আমি এপি লিখছি। ঠিক আছে, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, জিম করবেট, জিম করবেট বা নন্দা, আরেকটা হচ্ছে নন্দা দেবী। নন্দা দেবী এটা হচ্ছে ইউকে, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, কানহা ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, আমি কিন্তু লিখছি না, সংক্ষেপে লিখে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের জন্য পান্না ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, নামধাপা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এগুলো কিন্তু সব হচ্ছে মধ্যপ্রদেশ, এমপি। ঠিক আছে, নেক্সট দেখো কাজিরাঙ্গা এবং মানস, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবং মানস ন্যাশনাল পার্ক এগুলো হচ্ছে আসামে অবস্থিত। তাহলে কী কী পেলাম আমি আরেকবার তোমাদের বলে দিই। নামধাপা ন্যাশনাল পার্ক হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। জিম করবেট ন্যাশনাল পার্ক এবং নন্দাদেবী ন্যাশনাল পার্ক হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। কানহা ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত এবং কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবং মানস ন্যাশনাল পার্ক হচ্ছে আসামে অবস্থিত। ক্লিয়ার এত দূর অবধি প্রত্যেকের? নেক্সট দেখো বন্দিপুর তো পেয়েছিলাম, এর সাথে দেখো কুদ্রেমুখ, কুদ্রেমুখ, নাগেরহোল ন্যাশনাল পার্ক, এগুলো হচ্ছে সব কর্ণাটকে অবস্থিত। সব হচ্ছে এগুলো কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে,
নেক্সট দেখো সাইলেন্ট ভ্যালি, এটা খুব ইম্পর্টেন্ট, সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালি এবং পেরিয়ার, আর একটা মনে রাখবে পেরিয়ার ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক, এগুলো হচ্ছে সব কেরালাতে অবস্থিত। ক্লিয়ার? আরেকটা নাম মনে রাখবে কেইবুল লামঝাও, যেটা মণিপুরে অবস্থিত, যেটা ফ্লোটিং পার্ক। ঠিক আছে, নেক্সট দেখো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কিছু জাতীয় উদ্যান, সেগুলো কোন জায়গায় অবস্থিত। ঠিক আছে, যেমন দেখো বক্সা, বক্সা জাতীয় উদ্যান এবং জলদাপাড়া জাতীয় উদ্যান, দুটোই কিন্তু আলিপুরদুয়ার। খুব কিন্তু ইম্পর্টেন্ট, এখন কিন্তু প্রতিটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসছে, পশ্চিমবঙ্গেরগুলো বেশি আসছে কিন্তু আমাদের রাজ্যের পরীক্ষায়, যে বক্সা জাতীয় উদ্যান নিচের কোন জায়গায় অবস্থিত, জলদাপাড়া জাতীয় উদ্যান নিচের কোন জায়গায় অবস্থিত। ঠিক আছে, তাই আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, খুব ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো সিঙ্গলীলা জাতীয় উদ্যান, যদি বলে সিঙ্গলীলা, সিঙ্গলীলা হলে হয়ে যাবে দার্জিলিং। ঠিক আছে, নেক্সট যদি চলে আসে গরুমারা, গরুমারা হলে হয়ে যাবে জলপাইগুড়ি। ক্লিয়ার এত দূর অবধি প্রত্যেকের? আর একটা তোমাদের রয়েছে, যেটা হচ্ছে সুন্দরবন। আমরা প্রত্যেকে সুন্দরবন জানি, কিন্তু কোথায় কোন জায়গায় বললে তখন কিন্তু আমরা গুলিয়ে ফেলতে পারি। তো মনে রাখবে সুন্দরবন জাতীয় উদ্যান, যেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। ক্লিয়ার? বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। বলছে জাতীয় যুব দিবস কোন দিনটিতে পালন করা হয়? 12ই জানুয়ারি, 8ই মার্চ, 23শে জানুয়ারি, 21শে মার্চ। মনে রাখবে জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি পালন করা হয়। কার জন্মদিবস উপলক্ষে? স্বামী বিবেকানন্দের। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট দিবস মনে রাখবো। কি কি? দেখো 9ই জানুয়ারি, 9ই জানুয়ারি যেটা হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস, প্রবাসী ভারতীয় দিবস। ঠিক আছে, এছাড়া আর কি কি রয়েছে? 25শে জানুয়ারি, খুব ইম্পর্টেন্ট, 25শে জানুয়ারি যেটা হচ্ছে জাতীয় ভোটার দিবস। পরীক্ষায় আসার মতো প্রশ্ন কিন্তু এটা, জাতীয় ভোটার দিবস। সামনে এখন কিন্তু ভোট চলছে, সামনে পরীক্ষা তোমাদের, তো এইটা কিন্তু আসার খুব চান্স রয়েছে। নেক্সট দেখো 2 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস। ঠিক আছে, নেক্সট দেখো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঠিক আছে, 1 মার্চ বিশ্ব নাগরিক সুরক্ষা দিবস। ঠিক আছে, আরও অনেক রয়েছে, আমি তার মধ্যে ইম্পর্টেন্টগুলো বলছি, আবার পরে ক্লাসে বলবো। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। ঠিক আছে, নেক্সট দেখো 5ই জুন, যেটা প্রত্যেকে জানি, পরিবেশ দিবস। নেক্সট দেখো 1 ডিসেম্বর, যেটা হচ্ছে বিশ্ব এইডস দিবস। এইগুলো আপাতত মনে রাখো, তারপর নেক্সট ক্লাসে আমি আরও ইম্পর্টেন্ট থাকলে আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, বলছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP, যেটা জাতীয় পুঞ্জের খাদ্য সহকারী একটা শাখা, এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিস, রোম, নিউ ইয়র্ক, জেনেভা। মনে রাখবে এর কিন্তু সদর দপ্তর হচ্ছে রোমে অবস্থিত। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, এটাই কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন, যেটা হচ্ছে নিচের কোন চিত্রশিল্পী গুয়ের্নিকা নামক বিখ্যাত চিত্রটির স্রষ্টা? মানে এই চিত্রটি যিনি তৈরি করেছিলেন, মানে যিনি এঁকেছিলেন। ঠিক আছে, তো সেই এই গুয়ের্নিকা চিত্রশিল্পীকে, এই মানে এই চিত্রটির চিত্রশিল্পী হলো পাবলো পিকাসো। অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর, পাবলো পিকাসো। ঠিক আছে, তো এখান থেকে আমরা মনে রাখবো লিওনার্দো দা ভিঞ্চির
কিছু ইম্পর্টেন্ট চিত্র কি কি? মোনালিসা, ঠিক আছে, দ্য লাস্ট সাফার, ঠিক আছে। নেক্সট দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এনার চিত্র হলো ভারত মাতা, ঠিক আছে। নেক্সট দেখো যামিনী রায়, মা ও শিশু, কালীঘাটের পটচিত্র, নেক্সট দেখো বিকাশ ভট্টাচার্য, ওল্ড লেডি, ঠিক আছে। নেক্সট দেখো রামকিঙ্কর বেইজ, কলের বাঁশি, ঠিক আছে। তো যে চিত্রগুলো বললাম এবং তাদের চিত্রশিল্পীগুলোর নামগুলো বললাম, এগুলো একটু ভালো করে কিন্তু প্রত্যেকে চোখ বুলিয়ে রেখো, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে তোমাদের প্রস্তুতি যাচাই করার জন্য, তোমরা যে এতদিন ধরে তোমাদের প্রিপারেশন চালিয়ে যাচ্ছ সেটা কতটা হয়েছে সেটাকে যাচাই করার জন্য আমরা আরএমএস এডুকেশনের পক্ষ থেকে একটা মক টেস্ট ব্যাচের কিন্তু শুরু করেছি, যেটা ক্লাস শুরু হবে 24শে মে থেকে। 24শে মে থেকে যার ক্লাস শুরু হবে এবং যেই ব্যাচের কোর্স ফি রেখেছি মাত্র কিন্তু 99 টাকা, মাত্র 99 টাকা কিন্তু যেই ব্যাচের কোর্স ফি রাখা হয়েছে, যেখানে তোমরা প্রতিটা সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাবে। কী কী পাবে আমি তোমাদের একবার বলে দিই। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট প্লাস 15টা ফুল মক টেস্ট, এবং এর সাথেও তোমাদেরকে একটা স্পেশাল সুযোগ দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে তোমাদের যদি কোনো টপিকের উপর কোনো ডাউট থেকে থাকে, আমাদের স্যার ম্যাডামরা যারা ক্লাস নেন আমাদের পেড ব্যাচের, সেই সব স্যার ম্যাডামদের কাছ থেকে কিন্তু তোমরা তোমাদের কোনো টপিকের উপর ডাউট থাকলে সেটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে লাইভ ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। এই একটা তোমাদের কিন্তু আমি একটা স্পেশাল অফার কিন্তু আমরা রেখেছি তোমাদের জন্য, ঠিক আছে। আর এই ব্যাচটির কোর্স ফি তোমাদেরকে বলিয়ে দিলাম মাত্র 99 টাকা। 24শে মে থেকে শুরু হচ্ছে। চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের প্রতিটা সাবজেক্টের মক টেস্ট নেওয়া হবে এবং সব কিছুই কিন্তু তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকছে, তোমরা ওখানে জয়েন হয়ে যাও। ওখানে তোমরা জয়েন হলেই সমস্ত ডিটেলস কিন্তু জানতে পেরে যাবে। এছাড়াও যদি কারো কোনো জায়গায় ডাউট থেকে থাকে তারা আমাকে এই নাম্বারে কিন্তু কল করে নিতে পারো, ঠিক আছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।